ম্যাথস বাই হিন্দল চ্যানেলে তোমাদের স্বাগত। এবার থেকে এই চ্যানেলে শুধু ম্যাথসের উপরই যে ভিডিও আসবে তা নয়, তোমরা এবার থেকে এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও পাবে। अरे देवा, ये गड़बड़ है बाबा। তোমাদের সামনেই এইচএস পরীক্ষা, তাই তোমাদের কথা মাথায় রেখে আমি বিভিন্ন সাবজেক্টের টিচারদের এখানে নিয়ে আসতে চলেছি। তারা তোমাদেরকে জানাবে তোমরা কোন কোন জিনিস করবে, কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা এই মুহূর্তে কীভাবে প্রিপারেশান নেবে, সেইগুলোর তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি চাইছি বিভিন্ন টিচাররা আসবে আর তারা এসে তোমাদেরকে সাজেশন দেবে। আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা নয় দুটো বায়োলজির টিচার। ইনি হচ্ছেন পূর্ণেন্দু ভান্ডারী আর ইনি হচ্ছেন কুন্তল লাহা, যারা দীর্ঘদিন এইচএসের পড়ানোর সঙ্গে যুক্ত। আজ এনারা তোমাদেরকে বলবে যে কি কি ইম্পর্টেন্ট, কোনগুলো করবে তোমরা, কি ছবি আসবে কি আসবে না, কিভাবে খাতা তৈরি করবে, এই সমস্ত কিছু তোমরা এই দুই স্যারের কাছ থেকে পাবে। এরপর আসছি, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দুই স্যার অবশ্যই চেষ্টা করবেন সেগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। স্যারেরা কি বলছে তোমরা। ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সামনেই এইচএস পরীক্ষা, একদম নকিং দ্য ডোর। তো তোমাদের প্রিপারেশনও ফুল মোডে হচ্ছে আশা করি। তো আজকে আমরা একটা বায়োলজির উপর একটা ভিডিও করার চেষ্টা করছি, অবশ্যই সাজেস্টিভ ভিডিও বা সম্ভাব্য প্রশ্ন বলতে পারো, যেগুলো যেগুলো করলে তোমরা একদম অ্যাসিওর হয়ে পরীক্ষা হলে যেতে পারবে, সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা বটানির দিকটা বলবো। বটানির জন্য আমাদের কুন্তল স্যার আছেন, স্যার যেমন বললেন উনি বটানির দিকটা বলবেন, অর্থাৎ উদ্ভিদবিদ্যা পাঠ, এবং তারপর থেকে আমি শুরু করব। তোমাদের 12-এ যদিও বেশি বটানি নেই, তো স্যার বটানিটা শুরু করুন, তারপরে আমি জুলজি পোর্শনটা স্টার্ট করব। ছাত্ররা, সায়েন্সে কিন্তু সাজেশন বলে কিছু হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তোমাদেরকে সমস্ত জিনিসটাই করতে হবে, তার মধ্যে কোন জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো একটু কম, সেটাই আমরা তোমাদেরকে বলার চেষ্টা করব। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদেরকে কিন্তু সমস্ত জিনিসগুলোই করতে হবে। এবং যে কোশ্চেনগুলো বিগত বছরে এসে গেছে, বিশেষ করে আগের বছরে 2024-এ এসে গেছে, সেই কোশ্চেনগুলো যেগুলো বড় কোশ্চেন হিসেবে এসেছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই 2 নাম্বার বা শর্ট কোশ্চেন হিসেবে করবে। কোনো কোশ্চেন কিন্তু বাদ দিলে হবে না। তার মধ্যে কিছু কিছু কোশ্চেন বিশেষ করে তোমাদেরকে বেশি করে ফলো করতে হবে প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন রিপিট হয়। কিন্তু মনে রাখতে হবে, লাস্ট 2 বছর বা 3 বছরের কোশ্চেন যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কিন্তু কোশ্চেন টাইপ চেঞ্জ হচ্ছে। বেশ কিছু কমন কোশ্চেন আসছে ঠিকই, তার সাথে সাথে কিন্তু কিছু নতুন ঘোরানো কোশ্চেন আসছে। কোশ্চেনগুলো কিন্তু এমন কিছু না, কিন্তু তোমাদেরকে একটু বুঝে পড়তে হবে, লাইন ধরে থরলি পড়লেই কিন্তু হবে। বুঝে পড়লে কোশ্চেনগুলো ঘুরিয়ে দিচ্ছে আর তোমরা ভাবছো খুব শক্ত কোশ্চেন আসছে, কিন্তু এরকম কিছু না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু কোশ্চেনগুলো বোঝো, কোশ্চেনগুলোর মিনিং দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কি বলতে চাইছে। এবং কোশ্চেনগুলো কিন্তু খুব সোজা। তোমরা ভাবছো যে কোশ্চেন টাইপ চেঞ্জ হচ্ছে, শক্ত কোশ্চেন আসছে, এরকম কিন্তু না। কিন্তু কি হচ্ছে, কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে, তাই একটু থরলি কেয়ারফুলি পড়লেই কিন্তু হবে। তার সাথে সাথে টিচাররা আছেন, টিচারদের থেকে বেশ কিছু সাজেশন তোমরা পাবে, যে সাজেশনগুলোকে তোমরা কি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হিসেবে পড়বে। তার সাথে কিন্তু বাকি জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা 100 পেতে চাও। ওদের এবারে কোনগুলো সম্ভাব্য কোশ্চেন সেগুলো নিয়ে যদি আপনি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, সেগুলোই আমরা বলার চেষ্টা করব। এবং আমি সমস্ত ধরনের কোশ্চেন, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, সমস্তগুলোই বই ধরে টপিক ওয়াইজ বলার চেষ্টা করছি। আমি এখানে যে বইটা ব্যবহার করছি সেটা সাঁতরার বই। তাছাড়া বিভিন্ন ভালো ভালো পাবলিকেশনের বই আছে যেগুলো তোমরা ফলো করবে। আমার কাছে যে বইটা আছে সেই বই অনুযায়ী আমি কিছু টপিক ধরে বলার চেষ্টা করছি। তার মধ্যে তোমরা প্রথম চ্যাপ্টার জীবের জনন থেকে কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসে প্রাকৃতিক বা স্বাভাবিক অঙ্গজ জনন পদ্ধতি, যার মধ্যে বিশেষ করে দেখবে খর্বধাবক, বক্রধাবক এর উদাহরণগুলো। এই জায়গাটা ভালো করে পড়বে। তার সঙ্গে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, অনুপ্রস্থ দ্বিবিভাজন, এই জায়গাটা পুরোকোদ্গম, স্ট্রোবাইলেশন, এই জায়গাগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। তাই কিন্তু তোমরা এই জায়গাটা ভালো করে পড়বে। এর সাথে সাথে তোমরা এই জায়গা থেকে আরেকটা জিনিস ভালো করে পড়বে, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননের স্টক এবং সিয়ন কাকে বলে। এই জায়গাটা স্টক এবং সিয়ন সম্পর্কে বা অঙ্গজ জনন সম্পর্কে, কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে কিন্তু তোমাদের একটু কনসেপ্ট থাকা দরকার। এই জায়গাটা একটু তোমরা গুরুত্বপূর্ণ হিসাবেই পড়বে। এর সঙ্গে সঙ্গে অনুবিস্তরণ, এই অনুবিস্তরণ জায়গাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে অনুবিস্তরণ পদ্ধতি, সুবিধা অসুবিধা, কাকে অনুবিস্তরণ কাকে বলে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে।
তার সঙ্গে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এদের মধ্যে পার্থক্য যেই জায়গাটা কিন্তু তোমাদের নজর দিতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অপুঞ্জনী। এই অপুঞ্জনী কাকে বলে এবং উদাহরণ তোমরা দেখে রাখবে। এর সাথে সাথে চলে আসি বহুগুণতা। যদিও বহুগুণতা প্রশ্নটা আগের বছর এসে গেছে, তবুও কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা দেখে রাখতে হবে। এই প্রশ্নটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসব বোটানি পোরশনের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের একটা 3 নাম্বার এবং একটা 5 নাম্বারের কোশ্চেন আসে, তাই খুব সতর্কভাবে কিন্তু তোমাদের এই জায়গাটা পড়তে হবে। এবং এই জায়গাটার মধ্যে তোমরা আগের বারে দেখে থাকবে হয়তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যার মধ্যে বিশেষ করে তোমাদের ইতর পরাগযোগের কৌশলটা এসে গেছে। কিন্তু ইতর পরাগযোগের কৌশল এসে গেছে মানে তোমরা কিন্তু বাদ দেবে না। তোমরা কি করবে, ইতর পরাগযোগের কৌশল 5 নম্বরে না পড়ে 2 নম্বরের মতো সংজ্ঞা হিসেবে কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এই ইতর পরাগযোগের কৌশল কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা বড় কোশ্চেন হিসেবে তাহলে স্বপরাগযোগের কৌশল করবে, অটোগ্যামি, গেইটোনোগ্যামি, এই পোরশনগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এর সাথে সাথে তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যেটা করতে হবে, বড় কোশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে ছবি আঁকতে বলা থাক কি না থাক তোমাদের দেখার দরকার নেই, তোমরা কিন্তু লেখার পর ছবি আঁকবে অবশ্যই। এবং এই চ্যাপ্টার থেকে যেহেতু 5 নাম্বারের কোশ্চেন আসবে, সেই কারণে তোমরা যদি ছবি না আঁকো, বলা থাক আর না থাক 1 থেকে 2 নাম্বার কিন্তু পরীক্ষকের উপর ডিপেন্ড করে উনি কিন্তু কেটে নিতে পারেন। ঠিক আছে, এই জায়গাটা একটু সতর্কভাবে করতে হবে। এবং এই জায়গা থেকে তোমরা যে কোশ্চেনগুলো ভালো করে পড়বে, তার মধ্যে হচ্ছে পরাগরেণুর গঠন। এই পরাগরেণুর গঠন থেকে তোমরা হয়তো বড় প্রশ্ন পাবে না, তোমরা যে ধরনের প্রশ্ন পাবে, পরাগরেণুর বহিঃস্তর কি নিয়ে গঠিত, এক্সাইন কি, ইনটাইন কি, নেক্সাইন কি, স্পোরোপোলেনিন কি, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। এর সাথে সাথে এই পোরশনে আরেকটা কোশ্চেন হচ্ছে ডিম্বকের গঠন। যদিও এই কোশ্চেনটা কোনোদিন আসেনি, কিন্তু তবুও আমি সাজেশন দেব এই কোশ্চেনটা কিন্তু তোমরা একটু করে রাখবে। তোমরা যে জিনিসগুলো ভালো করে পড়বে, সেই জিনিসগুলো হলো পুংলিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি। তার মধ্যে পুংলিঙ্গধর কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং তার সাথে কিন্তু প্রপারলি ছবি আঁকতে হবে। এর সাথে সাথে তোমরা আরো যে জিনিসটার উপরে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে পরাগযোগ। স্বপরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, তার সাথে সাথে আমি আগেই বললাম স্বপরাগযোগের বিভিন্ন কৌশল, তার সাথে সাথে ইতর পরাগযোগ, স্বপরাগযোগের মধ্যে পার্থক্য, ইতর পরাগযোগের বিভিন্ন বাহক, বিভিন্ন বাহকের মাধ্যমে যে ইতর পরাগযোগ হয় তাদের বৈশিষ্ট্য, তাদের যে বিভিন্ন নাম, সেইগুলো কিন্তু তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ বারবার একটা কথা আমি বলছি, মনে রাখতে হবে 100 পেতে গেলে কিন্তু কোনো জায়গা বাদ দিলে চলবে না। যদিও তোমাদের উদ্ভিদ পোরশন, বোটানি পোরশন বা উদ্ভিদের জনন বা মানুষের জনন থেকে তোমরা অল্টারনেটিভ প্রশ্ন পাবে, এটা ঠিক কথা, কিন্তু তারপরেও তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি উদ্ভিদের জননটা, মানুষের জননটা দুটোই ভালো করে করো, হয়তো কোনো একটা পোরশন থেকে যদি কোনো কোশ্চেন ঘুরিয়ে দেয়, যেটা হয়তো সেই সময় তুমি পারছো না, তখন কিন্তু তুমি অল্টারনেটিভ কোশ্চেন অ্যাপ্লাই করতে পারবে। এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে। তাই আমার সাজেশন, এই দুটো পোরশনই কিন্তু তোমরা গুরুত্ব দিয়ে পড়ো। এর সাথে সাথে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণ, জল পরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণ, বিশেষ করে পক্ষী পরাগী আর পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণটা ভালো করে করবে। চলে আসি যে কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাস্ট 1 বছর বা 2 বছরে কোশ্চেনটা আসেনি, সেই কোশ্চেনটা হচ্ছে ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। খুব ইম্পর্টেন্ট, এ বছরে 5 নাম্বারের কোশ্চেন হিসেবে কিন্তু দ্বিনিষেক খুব ইম্পর্টেন্ট। যাই দ্বিনিষেকটাকে তোমাদের ভালো করে চিত্র সহ পড়তে হবে। এই পোরশনটা কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। চলে আসি শস্য গঠন।
শস্যের যে তিনটে টাইপ, নিউক্লিয়ার শস্য, হেলোবিয়াল শস্য এবং সেলুলার শস্য, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আমার সাজেশন যে তোমরা এই পোরশনটা একবার চোখ বুলিয়ে যেও এবং তার মধ্যে তোমরা এর উদাহরণগুলো কিন্তু ভালো করে পড়ো। এর সাথে সাথে ফলের মধ্যে পার্থেনোকার্পিক ফল এবং আদর্শ ফল, এই পোরশনগুলো তোমরা একটু পড়ো এবং তার সাথে অ্যাপোমিক্সিস পোরশনটাও একটু চোখ বুলিয়ে যেও। তার সাথে বহুগুণতা, মেকি বহুগুণতা, প্রকৃত বহুগুণতা, এই জায়গাগুলো কিন্তু একটু দেখে গেলেই আশা করা যায় এই পোরশন থেকে সমস্ত কোশ্চেন কমন পাওয়া যাবে। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সাজেশনের জন্য, আর আপনি যে আপনার সময় দিয়ে এখানে এসেছেন তার জন্য আরও ধন্যবাদ। আমি আশা রাখছি এই সাজেশন থেকে স্টুডেন্টদের অনেক ভালো হবে আর তারা অনেক উপকৃত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি স্টুডেন্টদের কথা ভেবে সমস্ত টিচারদেরকে এক জায়গায় নিয়ে এসে স্টুডেন্টদের স্বার্থে তারা কিভাবে পড়লে তাদের ভালো হবে সেই প্রচেষ্টাটা করছেন। তো ছাত্রছাত্রীরা, আর এখন আমরা এই হিউম্যান রিপ্রোডাকশনের উপর সম্ভাব্য যে প্রশ্নগুলো এবারে হবে সেটা নিয়ে জেনে নেব। স্যার তখন তোমাদের বোটানিটা নিয়ে সুন্দরভাবে গাইড করে দিয়েছে। তো এসব আমরা হিউম্যান রিপ্রোডাকশনের উপর সম্ভাব্য 2 মার্কস 3 মার্কস অথবা 5 মার্কসের বড় কোশ্চেন, তোমরা জানো যে প্ল্যান্ট রিপ্রোডাকশন আর হিউম্যান রিপ্রোডাকশন এই দুটোর উপর কিন্তু মেজর ফোকাস দিতে হবে বড় প্রশ্নের জন্য। যদি অল্টারনেট থাকে হিউম্যান রিপ্রোডাকশন থেকে হয়তো একটা অর থাকলো বা প্ল্যান্টের সাথে অর থাকলো, কিন্তু দুটোই পড়ে যাবে তোমরা, আমি চাইছি স্যারও তোমাদের গাইড করলো, তো করে গেলে সুবিধা হয়। যেমন দেখো, প্রথমে এই হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো পড়বে, কলোস্ট্রাম। কলোস্ট্রাম জানো যে ফার্স্ট সিক্রেশন যে মিল্ক, সেখানে কি ধরনের আইজি মলিকিউলস থাকে, অ্যান্টিবডি কি ধরনের থাকে, এটা পড়বে। এছাড়া মেনার্ক আর মেনোপজ, এদের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, এদের মধ্যে পার্থক্য কোশ্চেনটা খুব ভালো করে করতে হবে। মেনার্ক মেনোপজের পার্থক্য বা কাকে বলো দিতে পারে, ধরো 2 নম্বর দিল। এছাড়া আইভিএফ প্রসেস, এখান থেকে তুমি টেস্ট টিউবটাও একটু ভালো করে পড়ে রাখবে। টেস্ট টিউবের ব্যাপারটা কি করে কি হয়, কোন স্টেজে, কততম স্টেজে টেস্ট টিউব মানে বাইরে ফার্টিলাইজেশন করে নেওয়ার পর সেটা যখন ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, সেটা সেল নাম্বারটা কত থাকে, কততম সেল দশায় টেস্ট টিউবটা আমরা জরায়ুর মধ্যে ইমপ্ল্যান্ট করি। আচ্ছা, এবার মানব শুক্রাশয়ের হিস্টোলজি পড়তে গিয়ে তোমরা এই দুটো অলরেডি বড় প্রশ্নই পড়ে ফেলছো, সার্টোরি সেল আর লেডিক সেল। লেডিক সেলটা খুব ইম্পর্টেন্ট, কারণ মেল বডি পড়ছো মানে বুঝতে পারছো লেডিক সেল যেখানে কিন্তু টেস্টোস্টেরন তৈরি আঁতুর ঘর, বুঝতে পেরেছো? তো লেডিক সেলের কাজ বা সার্টোরি সেলের কাজ, তোমরা জানো স্পার্মকে নিউট্রিশন দেয়। হ্যাঁ, তো এই জিনিসটা, আর এইগুলো সব ফুল ফর্ম, এমটিপি কি, গিফট কি, আইইউডি কি, বা ধরো এসটিডি ফুল ফর্ম, এইচসিজি ফুল ফর্ম। আচ্ছা, এছাড়া কি করবে, দেখো এই স্পার্মের যখন তোমরা স্ট্রাকচার পড়ছো বা গঠন, সেখানে দেখবে ওই বা ফার্টিলাইজেশন পদ্ধতিতে হিউম্যান ফার্টিলাইজেশনটা কিন্তু গতবার এসে গেছে, মানে নিচের প্রক্রিয়াটা ওইটা এবার বড় প্রশ্নের জন্য করতে হবে। ওখান থেকে ধরো ক্যাপাসিটেশন জিনিসটা ভালো করে রাখো, কি করে একটা স্পার্ম ক্যাপাসিটাইজড হচ্ছে, বুঝতে পেরেছো? আর অ্যাক্রোজোম বিক্রিয়া খুব খুব ভাইটাল। অ্যাক্রোজোম রিঅ্যাকশন আমরা বুঝতে পারছো, স্পার্মের মাথায় একটা ক্যাপ থাকে, সেটা আস্তে আস্তে খুলে বেরিয়ে যায় এবং ক্যালসিয়াম আয়নের দ্বারা পেনিট্রেশন হয়, স্পার্মটা আস্তে আস্তে ফার্টিলাইজেশন করে। তো এই অ্যাক্রোজোম বিক্রিয়া আর ক্যাপাসিটেশন খুব গুরুত্বপূর্ণ সহকারে করবে। আর যে এমব্রায়োর যে স্টেজগুলো, মরুলা, ব্লাস্টুলা, গাস্টুলা, কোন দশা তোমার প্রশ্ন দিল যে জরায়ুর কোন স্তরে ভ্রূণটা উঠিতে পারে বা কততম সেল দশায়, খুব ভালো করে করতে হবে। বারবার বলছি, এখানে কিন্তু মানে লাইফ সায়েন্স বা সায়েন্স মানেই কিন্তু তোমাদের মানে বানিয়ে লিখে এলে এটা কিন্তু হবে না, বুঝতে পারছো? একদম টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। আর প্রশ্নগুলো কিন্তু তোমাদের উপর এক্সপেরিমেন্ট করছে। আর তোমাদের এবারের যে এই সিলেবাস, সামনের বার থেকে সেমিস্টার হয়ে গেছে, সিলেবাসটা একই আছে, মানে পরীক্ষার যে প্যাটার্ন, তোমরা কিন্তু লাস্ট ব্যাচ, এরপর থেকে কিন্তু সেমিস্টার হয়ে যাচ্ছে। তো তোমাদের উপর এক্সপেরিমেন্টাল প্রশ্ন হলেও কিন্তু হতে পারে, বুঝতে পেরেছো? তাই একদম একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও। আচ্ছা, তারপর দেখো এই যে অ্যামনিওসিন্থেসিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যামনিওসিন্থেসিস কেন পড়া হয়, বা ধরো বলো এর সঙ্গে আরেকটা রিলেটেড আছে ফিটাল ফিটোসাইট, মানে ফিমেল ফিটোসাইট, অর্থাৎ যে কন্যার ভ্রূণ হত্যা। তোমরা জানো ক্রোমোসোমগুলোকে অ্যানালাইসিস করে সেখানে যদি আমরা মেয়ে সন্তান পাই তাকে মেরে দেওয়া হয়। তো এই তাৎপর্যটা খুব ভালো করে করবে। এছাড়া অন্যান্য জেনেটিক ডিসঅর্ডারও নির্ণয় করা হয়, সেটা তাৎপর্যের মধ্যে আসছে, একটু ভালো করে পড়ে নেবে, যার কাছে যা বই আছে, টেনশন নেবে না। আচ্ছা, এবার দেখো শুক্রাণুর গঠন, এবারের জন্য খুব একদম হাই স্টার মার্ক কোশ্চেন। শুক্রাণুর গঠন খুব ভালো করে একটা ছবি রেডি করবে আর স্ট্রাকচারগুলো দিয়ে পাশে পাশে লিখবে। আচ্ছা, এবার দেখো এই এসটিডি, ঠিক আছে? এসটিডি মানে তোমাদের ওই যে রিপ্রোডাক্টিভ হেলথ পার্টটা, যেখানে অনেক যৌন রোগগুলো আছে, ধরো ওই সিফিলিস, গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস, ক্লামাইডিয়াসিস। তো সিফিলিস, গনোরিয়াটা মেজর খুব ভালো করে দেখবে, বা ট্রাইকোমোনিয়াসিস দেখতে পারো। এদের যে পজিটিভ এজেন্ট মানে প্যাথোজেন, কে রোগটা ছড়ায় বা লক্ষণ, এখানে আরেকটা অ্যাড করে দেবে, কি হয় লক্ষণটা এখানে অ্যাড করে, ঠিক আছে? প্যাথোজেন্স কি থেকে হচ্ছে আর লক্ষণগুলো। আর কি করবে দেখো, ইউটেরাস। আচ্ছা, ইউটেরাসের ব্যাপারটা একটু দেখে রাখবে। আচ্ছা, তারপরে দেখো
5 নম্বরে এবার আসছে। এখান থেকে 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, এখন স্টার মার্ক দিয়ে দিতে পারি এই কোশ্চেনটাই, শুক্রাণুর হিস্টোলজিক্যাল টেস্টিসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, বা আরো একটা ভাষা এটা দিতে পারে, ভাবলে যাবে না, কি বলতো, আণুবীক্ষণিক গঠন। ঠিক আছে, যাহা আণুবীক্ষণিক তাহাই হিস্টোলজি। মানে তুমি টেস্টিসটাকে কেটে দেখছো কি কি হবে, সেমিফেরাস টিউবুল পেলে, তারপরে স্পান্ডালি কোষ পেলে, রেডি টেস্টিস পেলে, এপিডিডাইমিস পেলে, সেখান থেকে ভাস ডিফারেন্ট সিগেল ইউরেথ্রা, তোমরা পড়েছো, দেখে নেবে একটু। তারপরে দেখো শুক্রাণু উৎপাদন প্রসেস ফ্লোচার্ট, এটা ইতিহাস লিখতে যাবে না, বারবার বলছি। তুমি ধরো অনেকে পরে কি বলতো, শুক্রাণু উৎপাদন করেছে এই স্পারমাটোগোনিয়াম সেল, সেখানে মাইটোসিস হলো, প্রাইমারি স্পারমাটোসাইট, মানে ইতিহাস, মানে মোগল যুগের ইতিহাস লিখছে, একদম নয়। সুন্দর ব্যাস ফ্লোচার্ট, ম্যাক্সিমাম কি মেনশন করতে হবে, সেল নাম্বারগুলো, কখন 2n, সেখান থেকে কখন n হচ্ছে, সেখান থেকে কখন 4টে আলাদা আলাদা স্পার্ম তৈরি হচ্ছে। আর এই জায়গা থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বর দিতে পারবে। ধরো বললো স্পার্ম নিওজেনেসিস কি, ধরো বললো স্পারমাটোসাইটোজেনেসিস কি, এটা কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে। আমি কিন্তু জিনিসগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছি। এবার দেখো পুং জননতন্ত্র, তার ডিটেলস গঠন, পুং জননতন্ত্র ডিটেলসটা পড়ে রাখবে। হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথের কথা বললাম, এবং এর আন্ডারে আরেকটা চলে আসবে যে পার্মানেন্ট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে, তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো তোমরা অনেক পড়েছো বা বইয়ে অনেক কিছু আছে, অত কিছু করতে হবে না। পার্মানেন্ট মানে ওখানে তোমরা কনসেপ্টটা মানে পিল পড়েছো, ভল্ট পড়েছো, ক্যাপ পড়েছো, বা কপার টি পড়েছো, এইগুলো অল্প অল্প দেখে রাখো। মানে কপার টি কি জন্য, শুক্রাণু কি মোটিলিটি পাওয়ারটাকে কমিয়ে দেয়, এমসিকিউ এর জন্য আসতে পারে, কিন্তু এখান থেকে ভ্যাসেকটমি বা টিউবেক্টমি 2 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে জিনিসটা কি কাদের দেহে অ্যাপ্লাই করা হয়, কি করা হয়, বুঝতে পেরেছো? টমি মানে সার্জারি, যে কোনো ক্ষেত্রে টমি মানে সার্জারি, কেটে দিচ্ছি। আর ভ্যাসেকটমি মানে বুঝতে পারছো, ভাস ডিফারেন্সে কেটে বাদ দিয়ে দিচ্ছেন, মানে লাইগেট বেঁধে দিচ্ছি যাতে না স্পামটা আসতে পারে। আর টিউবেক্টমি মানে ফিমেল বডিতে ফ্যালোপিয়ান নালী কেটে লাইগেট করে দেওয়া হয় যাতে না ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবতে ইন্টারেস আসতে পারে, ফার্টিলাইজেশনটা যাতে না হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, তোমরা জানো যে মানব টেস্টিস, আমরা কি জানি স্পোটাম স্যাকের মধ্যে থাকে, তাই তো, দুটো টেস্টিস। তো এই প্রি ফার্টিলাইজেশনে কি হয়, টেস্টিস দুটো উদর গহ্বরের মধ্যেই থেকে যায়, ওরা কিন্তু ইনগুইনাল ক্যানাল দিয়ে এই স্পোটামের মধ্যে নামে না। ঠিক আছে, তাহলে এই প্রি ফার্টিলাইজেশন এটাকে বলে, এটা মনে রাখবে। এই প্রি ফার্টিলাইজেশন অনেক ভাগ আছে, মোনার্কিডিজম, কত কিছু করতে হবে না, শুধুমাত্র প্রি ফার্টিলাইজেশন এটা জানলেই তোমাদের হবে। অনেকে বুঝতে পারবে যে তাহলে ধরো এখান থেকে তোমাদের তো এক্সপেরিমেন্টাল প্রশ্ন, তারা তোমার দিয়ে দিল যে টেস্টিস যদি না নামে তাহলে ক্ষতিটা কি হবে, কিছু ক্ষতি হবে না, সেই পার্সনটা ইম্পর্টেন্স হয়ে যাবে, কিন্তু তার বডিতে মেল ফাংশনগুলো টোটালি চলবে, মানে ছেলেদের যাদের বৈশিষ্ট্য আছে, কিন্তু শুক্রাণু উৎপাদন হবে। কারণ জানো, শুক্রাণু উৎপাদন করতে গেলে অবশ্যই টেস্টিসকে দেহের বাইরে আসতে হবে, মানে স্কোটামের মধ্যে, কারণ টেম্পারেচারটা কমের প্রয়োজন। মোটামুটি আমাদের বডি টেম্পারেচার যা, তার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম পেলে তবেই ভালো স্পার্ম প্রোডাকশনটা হবে। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে তোমাদের ইউনিট 2। ইউনিট 2 মানে জানো তোমাদের এখানে জেনেটিক্স আছে, অর্থাৎ মেন্ডেলিয়ান জেনেটিক্স, আর হচ্ছে মলিকিউলার বায়োলজি। ঠিক আছে, তো এই জায়গাটা ছাত্রদের যথেষ্ট কঠিন মনে হয়, মানে পড়বে আর ভুলে যাবে এরকম একটা মনে হয় অনেকে। তো চাইছি কি এখানটা একদম সহজ করে দিতে, স্পেসিফিক একদম মার্কিং জন্য যে কোশ্চেনগুলো এবারে আছে সেইগুলোকে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো এখান থেকে কি করবে, 2 মার্কস অথবা 3 মার্কসের জন্য দুভাবে আসতে পারে, সেভাবে রেডি করবে। সহপ্রকরতা, কোডমিনেন্স করবে, অসম্পূর্ণ প্রকটতা, এবিও ব্লাড গ্রুপ খুব ইম্পর্টেন্ট, এবং তার রেসপেক্টিভ মাল্টিপল অ্যালিনেশনের ব্যাখ্যা, বহু অ্যালিনের ব্যাখ্যাটা। এছাড়া ব্যাক ক্রস আর টেস্ট ক্রস ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, তাৎপর্য কেন করবো আমরা ব্যাক ক্রস, ঠিক আছে, সেই জায়গাটা করবে। সেন্ট্রাল ডগমাটা করবে, মানে টোটাল একদম সিকুয়েন্স কি করে ডিএনএ সেখান থেকে আস্তে আস্তে রেপ্লিকেশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, এবং ট্রান্সলেশন হয়ে আলটিমেট এমআরএনএ বা প্রোটিন তৈরি করছে। নিউক্লিওজোমের মডেল খুব ভালো করে করবে, এবং এখান থেকে আরেকটা জিনিস হিস্টোন অক্টামার, হ্যাঁ, হিস্টোন অক্টামারটা কি জিনিস, এই জিনিসটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়া এই ডিএনএ রেপ্লিকেশন করতে গিয়ে তোমরা পড়েছো অনেক রকম উৎসেচকের কথা, এনজাইম, সেখানে কি করবে, গাইরেজ, লাইগেজ, ডিএনএ কল বা এসএসপি প্রোটিন, এদের কাজগুলো, মানে ওই প্রসেসটা চালাতে গেলে, ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে এরা কি কাজ করে, কিভাবে প্রসেসটাকে ইনিশিয়েট করছে, প্রত্যেকটা এনজাইমের একদম টু দা পয়েন্ট কাজ, উল্টো পাল্টা যেন লিখে কিন্তু হবে। ঠিক আছে, হার্টিউন বার খুব ভালো করে পড়বে, এবারের জন্য ইম্পর্টেন্ট। এবার ওই ওখান থেকে দেখো সিনড্রোমের তোমরা কিছু পড়েছো, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম। তো আমি তোমাদের এই টার্নারটা খুব ভালো করে করতে বলছি, লক্ষণ এবং বৈশিষ্ট্য। এছাড়া এখান থেকে এমসিকিউ পেয়ে যেতে পারো যে টার্নার সিনড্রোমের কোনটা, মানে ওদের ক্রোমোজোমের বিন্যাস কেমন ধরা হয় টার্নার সিনড্রোম, ক্রোমোজোমগুলো লিঙ্কেজ একটুখানি করে রাখবে। আচ্ছা, এবার দেখো হানিবি অর্থাৎ মৌমাছির লিঙ্গ নির্ধারণ, বেশ ভালো প্রশ্ন এবারের জন্য, প্রিয়ডটা করে রাখবে। ঠিক আছে, এপিস্ট্যাটিসটা একটুখানি দেখে রেখো, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, বা তোমাদের বইয়েতেও সেভাবে দেওয়া নেই, কিন্তু জিনিসটা আইডিয়াটা রেখো। ভিএনটি এর ফুল ফর্ম করে রাখবে, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, এটা পড়েছো মলিকুলার বায়োলজিতে। ল্যাক ওপেরন, এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন। ঠিক আছে, মানে সাংগঠনিক জিন থাকে এবং কিছু রেগুলেটর জিন থাকে, কি করে সাংগঠনিক, ঠিক আছে, তাহলে ল্যাক ওপেরন বললে সাংগঠনিক জিনের কাজ, কোনটা থেকে কি এনজাইম আসছে, এবং ল্যাক ওপেরনের পজিটিভ আর নেগেটিভ কন্ট্রোল। একটা জিনিস আমি বলে দিই, পজিটিভ আর নেগেটিভ কন্ট্রোল, অর্থাৎ মিডিয়ামে তুমি ইকোলাই রেখেছো, তাকে তো খাবার দেওয়া হয়, জানো ইকোলাইয়ের প্রধান খাবার কি, কি খেতে ভালোবাসে,
গ্লুকোজ। এবার গ্লুকোজ যদি থাকে তো সেই একরকম জিনগুলো কন্ট্রোল করবে, আর দেখা গেলো গ্লুকোজ নেই, ধরো ল্যাকটোজ রয়েছে, তাহলে তাকে ভেঙে আবার তৈরি করতে হবে, তার জন্য একভাবে তারা জেনেটিক রেগুলেশন করবে। তাহলে কী রকম রেগুলেশন হচ্ছে তার উপর বেস করে পজিটিভ নেগেটিভ কন্ট্রোল করে রাখতে হবে। চলো নেক্সট ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা প্রারম্ভিক দশাটা মেনলি ইম্পর্টেন্ট তোমাদের, আর অন্তিম দশাটা। কিন্তু আমি চাইছি কি তোমরা এখান থেকে 3 মার্কসের জন্য 3 মার্কসের মতো করে ট্রান্সক্রিপশন প্রসেসটার বৈশিষ্ট্য করে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হিউম্যান জিনোম প্রজেক্ট, এর সাথে আরেকটা আসবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর অ্যাপ্লিকেশন, তার সাথে হিউম্যান জিনোম প্রজেক্ট। জেনেটিক কোড 3 নম্বরের প্রশ্ন, এই বৈশিষ্ট্যগুলো জেনেটিক কোডের খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারে। আচ্ছা, মিউটেশনটা করে রাখতে হবে, হালকা করে একটু দেখে রাখবে। প্রাকৃতিক নির্বাচনবাদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইভলিউশন থেকে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজম, ওকে, এটা খুব পড়ে রাখবে, তোমরা পড়েছো। ব্রিস্টল পিপলারিয়া মথের যে কালার চেঞ্জটা হচ্ছে, যেমন ইংল্যান্ডে অনেক শিল্প বিপ্লব হয়ে গেল, ধোঁয়ায় ভরে গেল চারিদিক, সেই জায়গাটা। তবে আমি সাজেস্ট করবো এইখানটা থেকে, মানে এই প্রাকৃতিক নির্বাচন বলো, ডারউইন, নয়া ডারউইন, এগুলো থেকে যতটা পারো কম অ্যাটেন্ড করবে। যদি তাকে একদমই কিছু নেই তখন তো লিখে আসতে হবে, ঠিক আছে? তো চাপ নিও না। তো আর প্রশ্নতাত্ত্বিক প্রমাণ দ্বারা জীবের বিবর্তন, এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন এবার করে যাবে। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের ইউনিট 2 এর 2 আর 3 মার্কসের। তো এবার আমরা ইউনিট 2 যারা যেগুলো 5 মার্কসের কোশ্চেন হবে, অর্থাৎ ইউনিট 2 এর বড় কোশ্চেন হিসেবে সেইগুলো দেখে নেবো। দেখো, প্রথমে আসছে তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপারটা কি, এর অ্যাপ্লিকেশনগুলো বা তাৎপর্য, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে আমরা কি কি বেনিফিট পেতে পারি, এই জায়গাটা। এছাড়া দেখবে তোমাদের এই মলিকিউলার বায়োলজিতে মলবায়োর একটা বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে ওই জায়গাটাতে। তার মধ্যে যে হার্সে আর চেস আর গ্রিফিথের এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে ডিএনএ জিন বস্তু হিসেবে যে প্রমাণগুলো, এর মধ্যে এবারে গ্রিফিথটাকে আমি মার্কিং জন্য রাখছি, খুব ভালো করে পড়বে, মানে একটা এক্সপেরিমেন্ট পেয়ে যেতে পারো। এছাড়া চলে এসো বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, বংশগতির ক্রোমোজোম থিওরি, এটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন। ডাউন সিনড্রোম, তার কারণ পড়বে, লক্ষণ পড়বে, এই জিনিসগুলো, ক্রোমোজোমাল অ্যাবারেশনগুলো কেমন হয় ডাউন সিনড্রোমের। আরেকটা তোমরা ক্লাস 9 থেকেই পড়ছো, ডিএনএ ডবল হেলিক্স মডেল, অর্থাৎ যে দ্বিতন্ত্রী নকশা আছে ডিএনএ, সেই দ্বিতন্ত্রী নকশাটা ভালো করে ছবি এঁকে তার যে বন্ডগুলো দেখিয়ে পোলারিটিগুলো মেনশন করে সুন্দর করে একটা রেডি করে রাখবে। এলেও আসতে পারে ডিএনএ ডবল হেলিক্স, এবং ওখান থেকে যেটা আসবে ওবেল হাইপোথিসিস, এবং এর কিছু প্রবলেম, মানে ম্যাথগুলো একটুখানি দেখে রাখবে, বুঝতে পেরেছো? এই ডবল হেলিক্স সংক্রান্ত যে প্রবলেমগুলো তারা বলে দিল, ডিএনএ এর মধ্যে এত % সাইটোসিন, তাহলে অ্যাডিনিন গুয়ানিনের পরিমাণ কত, এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে পড়বে। এখান থেকে প্রবলেম দিলেও দিতে পারে, কারণ তোমরা হচ্ছে লাস্ট ব্যাচ, মানে এই বড় কোশ্চেন প্যাটার্ন লাস্ট ব্যাচ, তোমাদের কিন্তু উপর কিন্তু এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ হলেও হতে পারে বোর্ডে, ঠিক আছে? সেইভাবে জায়গাটা কিন্তু। তো এবার আমরা ইউনিট 3টা বলবো, যেমন আমি এখানে লিখে লিখে বললাম। তো তোমরা ইউনিট 3টা আমি বলছি, তোমরা একটুখানি পারলে খাতা পেন নিয়ে বসো, লিখে নাও, বা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো বা শুনে নিতে পারো। যেমন ওখান থেকে তোমরা করবে 2 অথবা 3 মার্কসের জন্য কি করবে না, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম উপসর্গ, মানে ওই এটা তো মেনলি তোমার মানব স্বাস্থ্য আর রোগ চ্যাপ্টারটা আছে ইউনিট 3তে, সেখান থেকে ফাইলেরিয়া রোগের পজিটিভ এজেন্ট পড়বে, লক্ষণ আর উপসর্গ, ওকে? আর ম্যালেরিয়াটা বোধহয় তোমাদের গত বছর পড়ে গেছে, ম্যালেরিয়াটা একটু দেখে রেখো, মানে ওখান থেকে ওই ফেব্রাইল পারাক্সিডের ব্যাপারটা দেখে রেখো, হ্যাঁ? বা হিমোজোইন পিগমেন্ট শর্ট কোশ্চেন হিসেবে এলেও আসতে পারে 1 মার্ক বা 2 মার্কসের। অ্যাসকারিস জীবাণুর বৈজ্ঞানিক নাম এবং অ্যাসকারিসের বিস্তার পদ্ধতি, এবং অ্যাসকারিস থেকে আর একটা কোয়েশ্চেন পাওয়া যায় লোফার সিনড্রোম। লোফার সিনড্রোম কিন্তু মানে আমি দেখেছি পরপর অল্টারনেট করে দেয়, লোফার সিনড্রোমটা খুব ভালো করে রাখবে। অ্যাসকারিস পড়তে গেলে তোমরা পেয়ে যাবে, খুঁজে দেখবে একটু অ্যাসকারিস। এছাড়া ক্যান্সার কোষের মানে ক্যান্সার সেলের বৈশিষ্ট্য এবং কারণ খুব ভালো করে করবে। আর মেটাস্টেসিস ব্যাপারটা করবে, হাইব্রিড ভিগর, ঠিক আছে? হাইব্রিড ভিগর খুব ভালো করে দেখতে হবে। ইনব্রিডিং ডিপ্রেশন দেখবে। ভ্যাম অর্থাৎ ওই ভেসিকুলার আইভাসকুলার মাইক্রোরাইজা, তারা কি করে রুটসের সঙ্গে অ্যাসোসিয়েশন করে, বাইরে থেকে করে একটা ভেতর থেকে করে, তার উপর ডিপেন্ড করে যে নামগুলো হয়। ভ্যাম দেখবে। ময়েন্টটা দেখবে, অর্থাৎ গবাদি পশুর যে ফেডারেশন টেকনিক, মাল্টিপল ওভিলেশন, এমব্রায়ো ট্রান্সফার, ময়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এছাড়া ওই ড্রাগসের চ্যাপ্টারে চলে এসো, ক্যানাবিনয়েড, ওপিওয়েড ড্রাগসগুলো, তাদের উদাহরণ এবং কোন প্ল্যান্ট থেকে ওগুলোকে এক্সট্রাক্ট করা হয়, সেই প্ল্যান্টসগুলো সাইন্টিফিক নাম। সাইন্টিফিক নাম সবসময় লিখবে ইংরাজিতে এবং আন্ডারলাইন করবে। তাহলে যেটা বললাম সাইন্টিফিক নামগুলো করবে। আর ওই ধূমপানের ক্ষতিকর প্রভাব তোমরা তো জানো, এগুলো দিতে পারে, লিখতে পারবে। সিঙ্গেল সেল প্রোটিন, এসসিপি, হ্যাঁ, কোথা থেকে এসসিপিগুলোকে পাওয়া যায়, তাদের কাজগুলো কি করবে। মৌমাছি পালনের গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট, বি কিপিংয়ের জায়গা, ইকোনমিক জুলজি পার্ট তোমাদের এটা। এছাড়া অণুবিস্তার, মাইক্রো প্রপাগেশন এবং অণুবিস্তারের তাৎপর্য করবে, কি হেল্প হয় আমাদের অণুবিস্তারের ফলে। এছাড়া যে মাছির জায়গাটা আছে, দুটো বিদেশি মেজর আর মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম। আমি বহু জায়গায় দেখি ছাত্রছাত্রীরা এই বিজ্ঞানসম্মত নাম লিখতে দিলে স্পেলিং মিস্টেকটা খুব হয়, এটা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তোমরা বাড়িতে পারলে খাতা পেন নিয়ে একটু লিখবে স্পেলিংগুলো। অনেকে সাইন্টিফিক নাম তো বাংলায় লিখেই চলে আসে, ওটা করবে না, হ্যাঁ? পারলে তুমি ব্লু কালিতে লিখলে সাইন্টিফিক নামটা, তলায় ব্ল্যাক কালিতে আন্ডারলাইনটা করো, এতে করে বেশি কিন্তু তোমার খাতাটা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে এবং মার্কস ক্যারি করার জন্য খুব হেল্পফুল হবে।
হ্যাঁ, অনেকে যা তা ভাবে একটা লিখে দিল, এটা কিন্তু করো না তোমরা। আচ্ছা, এছাড়া ওখানে মাছের ওই যে পিটুইটারি নির্যাস এক্সট্রাক্ট করে হাইপোফাইলেশন বা পুনর্দিত প্রজননের যে প্রসেসগুলো, ওটা কিন্তু এবারে বেশ ইম্পর্টেন্ট 2 বা 3 মার্কসের জন্য। তারপরে তোমরা ওই যে ডোমেস্টিক সিওয়েজ, মানে আমরা যদি ওই নর্দমার জল বিশুদ্ধকরণের যে প্রক্রিয়াগুলো আছে ওইখানটা একটু ভালো করে দেখে রেখো। আচ্ছা, এছাড়া ড্রাগসের যে টাইপস, কোনটা ট্রাঙ্কুলাইজার, কোনটা সিডেটিভ, এলএসডি পুরো নাম, এলএসডি কী ধরনের ড্রাগস, ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে রেখো। এছাড়া র্যাবিডিটিফর্ম লার্ভা, কোয়াড্রিনিউক্লিয়ার দশা, এগুলো সব ম্যালেরিয়াতে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার অ্যান্টিবডির গঠন দেখে ভালো করে। রসভিত্তিক অনাক্রমতা, কোষভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অ্যান্টিবডির গঠন বললাম অলরেডি। সহজাত আর অর্জিত অনাক্রমতার পার্থক্য খুব ভালো করে পয়েন্টস করে করে লিখবে, একদিকে বৈশিষ্ট্য লিখলে কার রেসপেক্টে তুমি পার্থক্যটা করছো। অনেকে খুব হ্যাপাসালি লিখে দেয়, মানে এটা থাকে তো এটা থাকে না। শুধু তোমরা মনে রাখবে তোমরা এইচএস স্টুডেন্ট, সবসময় তোমার খাতাটা যেন ইনফরমেটিভ হয়। খাতা কিন্তু ঐতিহাসিক হবে না যে তুমি যা জানো সব লিখে দিচ্ছ, ইনফরমেটিভ খাতা হতে হবে। অর্থাৎ পার্থক্য লিখলে বৈশিষ্ট্য তার রেসপেক্টে ডিফারেন্স করবে। আচ্ছা, এবার চলে এসো মুরগির যে ব্রিডগুলো আছে, টেবিল ব্রিড, লেয়ার ব্রিড, লেইং ব্রিড, তাদের একটা করে বিজ্ঞানসম্মত নাম, এগুলো করে রাখবে। আর গবাদি পশুর ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইখানটা একটুখানি দেখে রাখবে। মাছ আর মৌমাছির রোগ একইভাবে করে রাখবে, বিশেষ করে মাছের ওই ড্রপসি বা উদরী রোগ যেটা, সেটা খুব ফুলকা পচন, গিল রুট, এই জায়গাগুলো দেখে রাখবে। আচ্ছা, এছাড়া কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যা দুটো অবদান ভালো করে করবে। কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তিবিদ্যা কী করে আমরা অ্যাপ্লাইটা করি, আর ডাউন স্ট্রিম প্রসেসিং, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাউন স্ট্রিম প্রসেসিং কি, ওকে। জিন থেরাপি খুব ভালো করে করে রাখবে। বায়োপেটেন্ট খুব ভালো করে করবে। গোল্ডেন রাইসের ব্যাপারটা, কোন ভিটামিন থাকে, হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো করে দেখবে। অ্যাকচুয়ালি ওই বায়োপেটেন্টও দেখবে, বায়োপাইরেসি, এই দুটো জিনিস খুব ভালো করে দেখো, পেটেন্ট আর পাইরেসি খুব মার্কিং জোনে আছে। এছাড়া প্যালিন্ড্রোমিক সিকুয়েন্স তোমরা বায়োটেকনোলজিতে পড়েছো না, অর্থাৎ একটা সিকুয়েন্সকে আমরা যদি লিখি বাঁ দিক থেকে ডান দিকেও যাওয়া হয়, ডান দিক থেকে পড়লে বাঁ দিকেও তাই হয়। ধরো ম্যাডাম আই অ্যাম অ্যাডাম যদি বলা হয়, লেফট টু মানে 5 প্রাইম টু 3 প্রাইম রিড করো, একইভাবে 3 প্রাইম টু 5 প্রাইম রিড করো, সেম হয়। সেরকম তারা ওই নিউক্লিওটাইডের সিকুয়েন্স দিয়ে তোমাদের দিতে পারে। এছাড়া এলাইজা করবে, জিয়াক করবে, আরএনএআই করবে, এগুলো একটু দেখবে। এবং প্লাজমিডের একটা গঠন, বায়োটেক থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসে না, চিন্তা করার কোনো কারণ নেই, অনলি 3 মার্কসের কোশ্চেন আসে বড় কোশ্চেন হিসেবে। তো 3 মার্কসের মধ্যে করে পিভিআর 322 এর একটা ছবি, মানে কোন কি কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, কোথায় কোথায় অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, ওকে, এই জায়গাগুলো একটুখানি দেখে রেখো এবং তার গঠনটা। এবং আরও বড় প্রশ্ন হিসেবে 3 নম্বরের প্রশ্ন হিসেবে মানব ইনসুলিন প্রোডাকশন এবারে বেশ মার্কিং জোনের কোশ্চেন কিন্তু। এছাড়া ভ্যাকসিনটা একটু দেখে রেখো বেশ। এছাড়া ট্রান্সজেনিক কোষ কি, খুব ইম্পর্টেন্ট, বা রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটো পদ্ধতি। অর্থাৎ আমি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, সেই আরডিটিটাকে আমি কি করে আমার ডিজায়ার সেলের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে জেনেটিক চেঞ্জটা আনবো, সেই প্রসেসটা দেখে দেবো। জিন ক্লোনিং, তার প্রসেসগুলো দেখতে হবে, বা জিন ক্লোনিং করে আমি কি সুবিধা পাই এটা। আর জিএমও তো খুব ভালো করে রেডি করতে হবে। জিএমও দুটো ব্যবহারিক প্রয়োগ তোমরা দেখেছো, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেমন হচ্ছে বিটি বেগুন, বিটি তুলো, এই জায়গাগুলো করে রাখতে হবে। আচ্ছা, এবার চলো ইউনিট 5, এখান থেকে 2 মার্কসের মতো করে ইউনিট 5 যেন তোমাদের ইকোলজি রয়েছে, এখান থেকে তোমরা ইকোলজিক্যাল নিচটা খুব ভালো করে দেখো। ইকোলজিক্যাল নিচ বা হ্যাবিটার নিচের মধ্যে পার্থক্য, অট ইকোলজি, সিন ইকোলজি দেখতে হবে, ঠিক আছে। জন্মহার মৃত্যুহারের পার্থক্য, ওইখান থেকে তোমরা দুটো গ্রাফ পাবে, একটা হচ্ছে সিগময়েড গ্রোথ কার্ভ আর একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, অর্থাৎ এস আর জে। ধরো বললো মানুষের এটা কিউ বৃদ্ধি হয়, মানুষের যে বৃদ্ধি দশাটা জন্মহার সেটা কিউ, তখন তোমাকে কিন্তু বলতে হবে। এছাড়া গ্রাফগুলো যে কোনো একটা আঁকতেও দিতে পারে, আমি বলবো তোমরা দুটো গ্রাফই এবারের জন্য বেশ ভালো করে রেডি করো। এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ মানে কোনখানে ল্যাগ দশা, লগ দশা, ডিক্লাইন ফেজ হচ্ছে, খুব সুন্দর করে আঁকবে। ব্ল্যাক কালিতে আঁকলে আঁকতে পারো, একদিকে আঁকলে একদিকে লিখবে, হ্যাঁ। আনসার লেখার সময় সবসময় ছাড় দেবে। অনেক ছাত্রছাত্রী কী করে, খুব গায়ে গায়ে লিখে দেয়, ভাবে হয়তো পাতা দেবে না, না, এরকম তো নয়, তোমার যত পাতা পাবে ততই তোমাদের প্রোভাইড করা হবে, সেটা মাথায় রেখো। এছাড়া ওজোন স্তরের অবক্ষয়ের কারণ, মানে ওজোন স্তর ডিপ্রেশন কেন হচ্ছে, কোন কোন গ্যাসের জন্য দায়ী, শুধু ইতিহাস লিখো না, রিয়াকশন দিয়ে দিয়ে লিখলে ভালো হয়, কী করে ওজোন স্তর ক্ষয় হচ্ছে সেই জায়গাটা। এছাড়া ওখান থেকে চিপকো আন্দোলনটা বেশ পড়বে ভালো করে। নর্মদা বাঁচাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এছাড়া IUCN, ইউনেস্কো, WWE, MAB, এদের ফুল ফর্ম, এগুলো একটু করে রাখবে। এছাড়া গ্রিন হাউস গ্যাস, তার এফেক্ট, বিশ্ব উষ্ণায়নের ফলে কী ক্ষতি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস খুব ইম্পর্টেন্ট, তার সাথে অ্যাসিড রেন, এটা একটু দেখে দেবো। আচ্ছা, এবার যদি মোস্ট কমন প্রশ্ন বলি, এটা না বললেও তোমরা লিখতে পারবে জল দূষণ আর বায়ু দূষণ, এই দুটো দেখে যেও বা না দেখলেও তোমরা লিখে আসতে পারবে। জল দূষণ বায়ু দূষণটা কিন্তু মার্কিং জন্য থাকছে। এছাড়া জিপিপি আর এনটিপি, জিপিপি এনটিপির প্রমাণ,
মানে ধরো গ্রোস প্রাইমারি প্রোডাক্ট, নেট প্রাইমারি প্রোডাক্ট কী করে আমরা পাচ্ছি, রেসপিরেশনের জন্য কিছুটা এনার্জি শক্তি ক্ষয় হচ্ছে, বললো ধরো বাস্তুতন্ত্রের শক্তি ফ্লোটা একমুখী, প্রমাণ করো কোন বিজ্ঞানী বলেছে, এই ধরনের। এবং 10% লয়ের কিছু প্রবলেমও তোমাদের দিয়ে দিতে পারে, ম্যাথগুলো একটু দেখে রেখো 10% লয়ের। তো এগুলোই অ্যাসিডেন্টটা তো বললাম। আর হচ্ছে তোমার বিভিন্ন এজ পিরামিডগুলো আছে না, অর্থাৎ ধরো একদম যে আমাদের রিপ্রোডাক্টিভ, প্রি রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ যে এজ পিরামিডগুলো হয়, বেল শেপড হয়, কলস আকৃতির হয়, এইগুলো একটুখানি এজ পিরামিডটা দেখে রেখো। এছাড়া হচ্ছে ইউট্রোফিকেশন। ওকে, তাহলে তোমরা যে ফুল ফর্মগুলো করবে, ধরো IUCN, NAB, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এছাড়া ইউনেস্কো, এগুলো একটু করে রেখো। এবং বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, ইকোলজিক্যাল সাকসেশন, তার যে ধাপগুলো পর্যায়ক্রমে। এছাড়া ধরো লবণাম্ব উদ্ভিদের অভিযোজন বা খেচর প্রাণীর অভিযোজন, এই জায়গাটা একটুখানি করে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে অরণ্য ধ্বংস, এই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো জীব আর কি করবে দেখো, জীব বৈচিত্র্য অবলুপ্তি। জীব বৈচিত্র্য যে আমাদের ইকোসিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে, অবলুপ্তির কারণ এবং সেগুলোকে সংরক্ষণ করার কি উপায়, এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক, সেটাও কিন্তু বেশ ভালো করে করতে হবে। তো ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এবং এই সাজেশন বা সম্ভাব্য প্রশ্নের উপরে যদি কিছু বলার থাকে তোমরা কমেন্টস করবে, পারলে আমরা কোনো চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ডিসকাসও করে দেবো পরের ভিডিওতে। ওকে, প্রত্যেকের পরীক্ষা ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে ছাত্রছাত্রীদের জন্য ভেবেছেন, এটার জন্য খুবই ধন্যবাদ। আর আপনারা যে আমার চ্যানেলে এসেছেন, এটার জন্য খুব ধন্যবাদ। আশা রাখছি ছাত্ররা আপনাদের সাজেশন থেকে খুবই উপকৃত হবে। আর কি বলি, এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। স্যারেরা আছেই আমার সাথে, তোমাদের যে অসুবিধাগুলো থাকবে সেগুলো স্যারেদের সময় মতন ঠিক সমাধান করে দেবে। তোমাদের আপকামিং এক্সামের জন্য বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।